আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল। অপছন্দের ব্যক্তিদের স্বাধীনতা বিরোধী বানিয়ে হত্যা করত আওয়ামী লীগ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ থাকায় বেড়েছে রেমিটেন্স, জানালেন গভর্নর। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলেই রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। অর্থ বছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানো উদ্বেগজনক, মনে করে ঢাকা চেম্বার। বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব। এবং আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ব্যাটার হিসেবে খেলতে পারবেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন করবে গণ অভ্যুত্থানের নায়কেরা। গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের স্বীকৃতিকে। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিলেটে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি। আর এর ওপরই নির্ভর করছে নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বচ্ছভাবে নির্বাচনের সব প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় কথা বলেন নির্বাচনের সময়সূচি নিয়েও। সেটা মাথায় রেখে ইসি কাজ করছে, আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় সংসদের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন হবে কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি সিইসি। তবে একদিনে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। সবগুলো নির্বাচন একদিনে করার এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করেন। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ তৈরি করে দিচ্ছে। এটা ইকুয়ালি নট কিন্তু একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। তফসিল ঘোষণার পর যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন আয়োজন হবে বলে জানান সিইসি। বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো, আমরা অপেক্ষা করব। তিনি বলেন, সব প্রবাসীদের পর্যায়ক্রমে ভোটার করা হবে। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।
দেশ ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে, তবে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে একথা জানান তিনি। সম্মেলনে দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রতিষ্ঠার 4 বছর পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো আমার বাংলাদেশ পার্টির সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রায় 1600 ডেলিগেট ও নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ 21 সদস্যের কমিটির। অনুষ্ঠানে গণতন্ত্রের পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনার মৃত্যু হয়। জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই। আনলিমিটেড কোনো কিছু ভালো না। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকারও আহ্বান জানান তিনি। আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন এবি পার্টির নতুন কমিটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আমাদেরকে যে ওষুধ এনে দেওয়া, আমাদের রোগী। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জুলাই বিপ্লবে গণমাধ্যমের এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর 1 মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাব যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেবো না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেবো না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। শেখ হাসিনা বিএনপিকে খেতে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া। তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। স্মরণ করছি খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একমাত্র শহীদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ।
বেশ কিছু নিত্যপণ্য অত্যাবশ্যকীয় সেবার উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ধারণ আরও অসহনীয় হয়ে পড়বে, ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষুব্ধ হয়ে জনগণ রাজপথে নামতে পারে। রিজভী বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংশোধিত পাঠ্য বইয়ে এখনও নানা অসঙ্গতি রয়ে গেছে। পাঠ্য বইয়ের সঠিক ও নিরপেক্ষ ইতিহাস সংযোজনের আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। জনগণ যে ভাই মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে ফেলবে। আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি একা নয়, জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত রাষ্ট্র সংস্কারে 31 দফা নিয়ে আলোচনায় তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। আমির খসরু বলেন, নতুন বাংলাদেশ হবে সবার, যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না। মেধাভিত্তিক রাজনীতিতে গুরুত্ব দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি। উন্নয়নের নামে দেশ খালি করা হয়েছে, তাই এখন ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিগত 2 বারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পদক্ষেপ নেবে। এটাই হতে হবে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস। এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট, প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি শুধু এটাই ফলো করি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস এর, আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি, আগামী দিনের দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ আমরা করতে পারি। অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না করা ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে 2013 ও 2024 শহীদ স্মরণ, জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিপ্লবী সরকার হতে পারেনি বলেই অন্তর্বর্তী সরকার শুদ্ধি অভিযান চালাতে পারেনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এখনও চাঁদাবাজি, দখলবাজি ও সিন্ডিকেট চলছে। রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রভাব বেড়েছে বলে মনে করেন তিনি। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর।
তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন। বলেন, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অর্থবছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে, যা উদ্বেগজনক বলে মনে করে ঢাকা চেম্বার। এতে কম আয়ের মানুষের ওপর চাপ বাড়বে জানিয়ে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংকটকালীন সময়ে হঠাৎ করে আলোচনা ছাড়াই এমন হঠকারী সিদ্ধান্তে পিছিয়ে পড়বে দেশের শিল্প খাত। সমসাময়িক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের 6 মাস পর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। ভ্যাট বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, পোশাক, রেস্তোরাঁয় খাবার খরচও বাড়ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ব্যবসায়ীরা বলছেন, আলোচনা ছাড়া ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। আমাদের উদ্বিগ্নতাটা আমরা জানিয়ে আসব এবং আমরা যেটা মনে করি যে এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ, আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। চড়া ব্যাংক সুদের হার সহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় সুদ হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দিবেন। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতিকে সচল রাখতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কারখানায় উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিলেও তা পাঠ করবে 24-এর গণ অভ্যুত্থানের নায়করা। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশের ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্ত থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সব অংশীজন। সেই সঙ্গে ঘোষণাপত্রে গত 15 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর স্বীকৃতিকেও গুরুত্ব দিচ্ছে রাষ্ট্র গড়ার নতুন কারিগররা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। 31 ডিসেম্বর 2024 স্বৈরাচার পতনের বছরে শেষ দিনটি হতে পারত ঐতিহাসিক। পাঠ করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি সহ রাজনৈতিক অংশীজনের আলোচনার মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রাথমিকভাবে সরকারের এই সম্মতিকে বিজয় হিসেবেই দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম দেয়া হয় 15 জানুয়ারির মধ্যেই দিতে হবে ঘোষণাপত্র। এ নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকারও, তবে তারা দেবে না ঘোষণাপত্র। কিভাবে ঘোষণাপত্র প্রকাশিত হবে? তাহলে
কি হতে যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কিভাবে দেখছে 24-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়করা? যে ফ্যাসিলিটেট করবে এই কথাটার মানে হচ্ছে যে টেক্সট তো আপনাকে বানাতে হবে, মানে এই কথাটার সিম্পল মানে হচ্ছে সরকার নিজের কথা ঢোকাবে না। জাতীয় ঐক্যমত্য যেহেতু দরকার এই প্রশ্নে, তারা এটা অ্যারেঞ্জ করবে, এটা নিশ্চিত করবে যে এই কার্যক্রমটা আনডিভাইডেড পদ্ধতিতে হচ্ছে এবং সবাই এটার মধ্যে আছে। শুরুতে ঘোষণাপত্রের কিছু বিষয়ে বিএনপির আপত্তি স্পষ্ট হয়, পরে ঐক্যমত্যের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বেশি গুরুত্ব পাবে নাকি কোনো নির্দিষ্ট দলকেই প্রাধান্য দেয়া হচ্ছে? এখন যেটা হওয়া উচিত সেটাই আমরা আমাদের দিক থেকে বলবো, তারপর সেটা সরকার কতটা নেবে না নেবে, কতটা নেওয়া উচিত না উচিত, এটা তো আসলে সবটা রাজনৈতিকভাবে ফয়সালা হবে। এবং জনগণ যদি আমাদের প্রস্তাবগুলো, আমরা তো আমাদের প্রস্তাবগুলো উন্মুক্ত করব, তখন যদি সেটার পক্ষে থাকে তাহলে সরকারকে তো সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আপনার তো রাজনৈতিক দলই শেষ কথা না, আপনার এখানে জনগণ আছে। প্রক্লেমেশন গভর্নমেন্ট পাঠ করে না, সাধারণত হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দেয় তারাই হচ্ছে প্রক্লেমেশনটা পাঠ করে। সকল রাজনৈতিক দল, সব বিভিন্ন স্টেক হোল্ডার, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সকলেই হচ্ছে রাজপথে নেমেছিল, একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই ঘোষণাপত্রটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দিবে। এর মধ্যে সারা দেশে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন, 72-এর সংবিধান বাতিলের বিষয়ে সব পক্ষের সঙ্গেই তারা বিতর্ক করতে প্রস্তুত। ব্যাপারটা এমন না যে আমরা সংস্কার চাই, নির্বাচনকে পেছাতে চাই, তারা নির্বাচন চায়, সংস্কার চায় না, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ডিবেটটা পদ্ধতির প্রশ্নে, যে নির্বাচিত সংসদের কথা বলছেন, এই নির্বাচিত সংসদের বৈধতার উৎস কি? পুরনো রাষ্ট্র, পুরনো সংবিধান, যেটাকে আমরা বলছি ইতিমধ্যেই যেটা অবৈধ হয়ে গেছে, তাহলে এই বাতিলকৃত সংবিধানকে আপনি কোমার মাধ্যমে আসলে জীবিত করে রেখেছেন। এইটার অধীনে নির্বাচন করে সেই সংসদ দেবে পরবর্তী সংস্কারের বৈধতা, এটা হয় না। আমরা যে মানুষের কথাগুলো ভাবতেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষ কি চাচ্ছে সেটা আমাদের কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কিনা সেটাও মানুষের কাছ থেকে জানতে আমরা মানুষের ধারে ধারে ঘুরছি। সরকারের নতুন আলোচনায় বোঝাপড়ার ইতি টেনে দ্রুতই জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে আসবে, বিশ্বাস রাষ্ট্র গড়ার এই নতুন কারিগরদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান। আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবসময় জঙ্গি ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ সময় হোলি আর্টিজান মামলা পুনঃতদন্তে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপনের অপচেষ্টার অংশ হিসেবে পতিত সরকার তথাকথিত জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছিল। রাজধানী এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদে এবারের উত্থাপিত প্রস্তাব দেশকে জঙ্গি তকমা দেয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার। সরকারি দল ঢাকা কলেজ কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নয় বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি। আওয়ামী লীগ শাসক সরকার কখনোই একটি মাত্র তকমার উপরে তারা ক্ষমতায় ধরে রাখতে পারেনি। সোহতের মাধ্যমে, মনিরুল ইসলামদের মাধ্যমে, আসাদুজ্জামানের মাধ্যমে, জঙ্গি মাধ্যমে প্রচার করেছে এবং এই নাটকগুলো তারা সাজিয়েছে। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কমিশন গঠন করে হোলি আর্টিজান, শাপলা চত্বর, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ চাঞ্চল্যকর সব মামলার আসল রহস্য বের করার এখনই উপযুক্ত সময়। বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানোর যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু এখন আমাদের সামনে ধীরে ধীরে উত্থাপিত হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমান মানুষ কোনো জঙ্গি তৎপরতার সাথে তারা জড়িত নয়। বাংলাদেশে কতজন ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, কতজন ব্যক্তিকে আমাদের এই জঙ্গি নামে হত্যা করা হয়েছে, তার জন্য একটা কমিশন গঠন করা হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, হোলি আর্টিজান মামলা পুনঃতদন্তের জন্য আপিল বিভাগে আবেদন করা হবে। যখনই বিপদে পড়েছে তখনই জঙ্গি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করেছে।
ইভেন দেখেন বিএনপির মতো রাজনৈতিক দলের মহাসচিবকেও জঙ্গি তকমা থেকে ছাড়েনি, জামায়াতের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আমিরকেও জঙ্গি তৎপরতার অভিযোগে 2.5 বছর পর্যন্ত জেলে রেখেছে। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশীজনদের মধ্যে মতপার্থক্য থাকবে, কথার মারপেচ থাকবে, কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে সব পক্ষ। এই তরুণরা যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হলে সরকার, আমি, তুমি সবাই আমরা ব্যর্থ হব। সে কারণে তরুণদেরকে সামনে রেখে কোনো তর্ক নয়, কোনো বিতর্ক নয়, রাজনৈতিকভাবে প্রতিহিংসা নয়, জামাত বিএনপির মধ্যে তর্কাতর্কি নয়, একটা গণতান্ত্রিক পন্থা নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পাবো। বিতর্কে বিচারকদের চূড়ান্ত রায়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। চেন্নাইতে সবশেষ নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতে ব্যর্থ হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী পরপর 2 বোলিং টেস্টে ব্যর্থ হলে কোনো ক্রিকেটার 1 বছরের নিষেধাজ্ঞায় পড়েন। সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয় জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকার জন্য তাদেরকে আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে সদর উপজেলার শঙ্করভাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্যে তিনি একথা বলেন। ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করলেও জামাত যেভাবে বিএনপির সমালোচনায় নেমেছে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তার সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু ও ফরহাদ আলী দেওয়ান শাহিন উপস্থিত ছিলেন। জামাতের ভাইরা, আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, 71 সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। জামাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম বাংলাদেশকে যারা ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, যারা বাংলাদেশকে একটি ভোটারবিহীন রাজ্য পরিণত করেছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। বিএনপি জনগণের দল, তাই সুখে দুঃখে বিএনপি নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শেরেবাংলা নগর থানা কৃষক দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। নীরব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থাকার, মানুষকে পাশে রাখার যে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই তৃণমূল নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুমতি না পাওয়ায় বাতিল হয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ডের অংশবিশেষের প্রদর্শনী। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এর প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে কর্তৃপক্ষ। পরে বাংলা একাডেমির বাইরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সিনেমাটির প্রযোজক সংস্থা রেড পোস্টের কর্ণধার জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকের নির্দেশে প্রদর্শনী বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই দীর্ঘ 11 দিনেও সিনেমাটি ছাড়পত্র দেয়নি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফ্যাসিস্ট সরকারের দোসরদের নগ্ন রূপ যাতে প্রকাশিত না হয়, সে কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনেমাটির ছাড়পত্র আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কালার্স মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2025। রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে 12টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড পান কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান এম.এ. রাজেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালার্স মাল্টিমিডিয়ার পরিচালক চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছে আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক ওয়ান মার্চান এ দণ্ড ঘোষণা করেন। এর ফলে তিনি কোনো সমস্যা ছাড়াই হোয়াইট হাউসের দায়িত্ব পালন করতে পারবেন। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ট্রাম্পকে 34টি গুরুতর অপরাধের অভিযোগে প্রায় 2 মাস ধরে বিচার করা হয়। এসব অভিযোগের প্রত্যেকটিতে বিচারকরা তাকে অপরাধী সাব্যস্ত করেন। এরপরও ভোটাররা তাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। 78 বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে 4 বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড দিতে পারতেন বিচারক। তা না করে তিনি বিতর্কিত সাংবিধানিক বিষয়গুলো এড়িয়ে কার্যত মামলাটির পরিসমাপ্তি ঘটালেন। আর এর মধ্য দিয়ে ট্রাম্প হবেন আমেরিকার ইতিহাসে এমন একজন প্রেসিডেন্ট যিনি অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মামুনুল হক এবং মহাসচিব হয়েছেন জালাল উদ্দিন আহমদ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। জানা যায়, দলের কেন্দ্রীয় মজলিসের শুরার প্রায় 200 সদস্য অধিবেশনে যোগ দেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়। এখন পার্টেক্স খেলার খবর। চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে বিধ্বস্ত করে পেশাদার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ঢাকা আবাহনী লিমিটেড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে 2 আবাহনীর মধ্যকার লড়াইয়ে ফেভারিট ছিল ঢাকার জায়ান্টরাই। খেলার 42 মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে দেন ম্যাচ সেরা ইব্রাহিম। বিরতি থেকে ফিরে খেলার 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল। আর 66 মিনিটে ইব্রাহিম নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। 71 মিনিটে আসাদুল চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এই জয়ে 7 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ঢাকার জায়ান্টরা। সমান ম্যাচে 21 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে মোহামেডান। এরই সাথে শেষ করব সংবাদ। তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসি। একদিনের সব স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল। অপছন্দের ব্যক্তিদের স্বাধীনতা বিরোধী বানিয়ে হত্যা করত আওয়ামী লীগ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ থাকায় বেড়েছে রেমিটেন্স, জানালেন গভর্নর। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলেই রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। অর্থ বছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানো উদ্বেগজনক, মনে করে ঢাকা চেম্বার। বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব। এবং আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ব্যাটার হিসেবে খেলতে পারবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।